বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কোটালীপাড়ার একটা খবর সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে। সেই বিষয়টি নিয়ে একটু মতামত দিচ্ছি। বিষয়টি আশা করি যারা কোটালীপাড়ার মানুষ আপনারা বুঝতে পেরেছেন যে টপিকটা কি হতে যাচ্ছে। আলোচিত চেয়ারম্যান যিনি যে মার্কার জোরে তিনি চেয়ারম্যান হয়েছিলেন, সেই মার্কার একটা ভাস্কর্য তিনি নিজ হাতে ভাঙা বলতে নিজের উদ্যোগে ভেঙে তিনি দল ত্যাগ করেছেন, মানে আওয়ামী লীগ ত্যাগ করেছেন এবং সম্ভবত তিনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন। এটা নিয়ে একটু কথা বলতে চাই। এই ভদ্রলোক অর্থাৎ যিনি চেয়ারম্যান, এই ভদ্রলোক হচ্ছেন আওয়ামী লীগের প্রয়াত ধর্ম বিষয়ক সম্পাদক জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের প্রয়াত শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের ভাগ্নে। সেই ভাগ্নের জোরে উনি নৌকা পেয়েছেন এবং নৌকার জোরে উনি চেয়ারম্যান হয়েছেন। আদারওয়াইজ ওনার আলাদা সেরকম কোনো যোগ্যতা নাই যে উনি ভোটে বা অন্য কোনো কারিশমায় উনি চেয়ারম্যান হবে। দুটো শক্তি কিন্তু ওনার আওয়ামী লীগ সেন্ট্রিক, একটা হচ্ছে মামা আর একটা হচ্ছে মার্কা। তো দেখেন, এই টাইপের সুবিধাবাদী লোকেরাই কিন্তু আওয়ামী লীগের যে আমি বলবো আওয়ামী লীগের অন্যতম একটা ভুল সিদ্ধান্ত ছিল, বড় ধরনের ভুল সিদ্ধান্ত ছিল লোকাল ইলেকশনসে দলীয় প্রতীক দেয়া। তার রিফ্লেকশনটা নিঃসন্দেহে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কোন টাইপ প্রার্থীরা ওই সময় নির্বাচিত হয়েছিল বা চেয়ারম্যান বা অন্যান্য যেসব জনপ্রতিনিধিত্বমূলক পদ আছে সেখানে নির্বাচিত হয়েছিলেন কারা। বেশিরভাগই দলীয় আদর্শের ধারে কাছে নেই, কোনো না কোনোভাবে তাদের লবিং ছিল অথবা টাকা পয়সা ছিল। আমি আমার নিজের উপজেলার কথা যদি বলি, অর্থাৎ কোটালীপাড়া, সেখানে 11টা ইউনিয়ন এবং একটা পৌরসভা। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটাই হয়েছে লবিংয়ে, অর্থাৎ প্রত্যেকটারই কোনো না কোনো লবিং ছিল। কোনোটায় মামার জোর, কোনোটায় আলাদা কোনো কিছুর জোর ছিল, কোনোটায় টাকার জোর ছিল। অনেক একজন দুইজন হয়তো সত্যিকার ভোটেও হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ছিলেন, কিন্তু বেশিরভাগই হয়েছেন এইরকম বিভিন্ন লবিং করার ফলে। এবং এর ফলে কিন্তু কোটালীপাড়ার স্থানীয় মানুষজন মারাত্মকভাবে ক্ষুব্ধ ছিলেন যে তারা এক ভোটে চেয়ারম্যান হয়েছিলেন। এটা কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর আমি বলবো অন্যতম একটা বড় খারাপ সিদ্ধান্ত ছিল, কারণ দলের নেতাকর্মীরা কেউই এটা চাননি যে অন্তত গোপালগঞ্জের যেহেতু বেশিরভাগ মানুষই একই মতাদর্শের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, সো সেখানে আপনার এই দলীয় প্রতীক দেওয়ার কোনো মানে হয় না। যিনি নির্বাচিত হয়ে আসতে পারবেন তিনি তাকেই সাধুবাদ জানানো উচিত ছিল, কিন্তু সেই সুযোগটা জনগণ পায়নি। বেশিরভাগ ক্ষেত্রেই ভোটই হয়নি, চেয়ারম্যানশিপটা হচ্ছে অনেকটা অটোমেটিক্যালি হয়েছে। সেই লোডটা গিয়ে পড়েছে মেম্বারদের উপরে। তো যাই হোক, আমার খারাপ লাগলো আজকের এই ঘটনাপঞ্জি দেখে যে এ ভদ্রলোকের জনমুখে শোনা যে শত কোটি না, 1000 কোটি টাকার মালিক হয়েছেন, এবং এটা কিন্তু পুরোটাই উনি কামিয়েছেন দলীয় প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে এবং ওনার যে প্রয়াত মামা তাকে কাজে লেগে। উনি আবার একই সাথে গোপালগঞ্জের 3 কোটালীপাড়া টঙ্গিপাড়া নিয়ে যে আসনটা আছে গোপালগঞ্জ 3, তার তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর মানে কি বলে ওটা, ভারপ্রাপ্ত এমপির মতো অনেকটা উন্নয়ন প্রতিনিধি বা তার প্রতিনিধি হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, অনেকটা এমপি পদমর্যাদায়। পরবর্তীতে তো উনি মন্ত্রীও হয়েছিলেন টেকনোক্র্যাট কোটায়। যাই হোক, ওটাও আমাদের জন্য আরেকটা দুর্ভাগ্য ছিল, কারণ স্থানীয় কোনো নেতাকে বা কোটালীপাড়া টঙ্গিপাড়ার কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এটা একটা বড় ধরনের ব্যাড লাকি বলবো, কারণ পরবর্তীতে আবার শহীদুল্লাহ খন্দকার সাহেবকে যে দেয়া হয়েছে
উনিও কিন্তু জনবান্ধব কিছু করে দেখাতে পারেননি। উনি ওনার নিজের স্বার্থেই বরঞ্চ বেশি প্রজেক্ট নিয়েছেন বলেই এখন খবর বেরোচ্ছে, বা ক্ষমতায় থাকাকালীনও কিন্তু অনেক রিপোর্ট হয়েছিল, যদিও সে সময় রিপোর্ট করা অনেক কঠিন ছিল, কিন্তু দু একজন সাংবাদিক সাহস করে কিছু রিপোর্ট তুলে এনেছিলেন। তো একটা বিষয় একটু বলে নেই যে এখন এই মুহূর্তে বিএনপির কথা শোনা যাচ্ছে যে বিএনপি এই ভদ্রলোককে সম্ভবত আশ্রয় দিচ্ছে বা কোনো পোস্ট দিচ্ছে। আমার কথা হচ্ছে, যে লোক এরকম নিজের স্বার্থে পল্টি দিতে পারে, এরকম একজন সুবিধাবাদী লোককে নিয়ে বিএনপি আসলে কি সুবিধা পাবে? আদতে কি কোনো সুবিধা পাবে? তার চেয়ে তো আমি বরঞ্চ মনে করি এরকম একজন সুবিধাবাদীর চেয়ে বিএনপির যারা ত্যাগী নেতা ছিলেন দীর্ঘদিন, তাদেরকে বরঞ্চ যদি বিএনপি প্রমোট করে এটা বরং ভালো। কারণ তারা তাহলে রাজনীতিটা কেন করলো? যদি এই যে সুবিধাবাদী ধরেন আওয়ামী লীগের আমলেও সুবিধা এনজয় করেছে, এখন যদি বিএনপির আমলেও সেই একই সুবিধা ভোগ করে, তাহলে বিএনপি যারা করলো তারা কি পেল? একটা প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে বিএনপিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই টাইপের লোকজনকে যদি প্রশ্রয় দেয় বা আশ্রয় দেয়। এরকম সুবিধাবাদী লোক আসলে সবার জন্যই ক্ষতিকর, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। তো উনি দিন শেষে খুব একটা লাভজনক কিছু পাবেন বলে মনে হয় না। আপৎকালীন হিসাবে হয়তো উনি একটু ভালো থাকবেন, মানে ওনার ব্যবসা বাণিজ্য বা ওনার হয়তো ঘোরাফেরা বা থাকাটা স্ট্যাবল হবে। এছাড়া আমি বড় ওনার কোনো অ্যাচিভমেন্ট হবে বলে ব্যক্তিগতভাবে মনে করি না। আর উনি সামনের দিনের রাজনীতিতে আবার কতটুকু করতে পারবেন এটা নিয়েও সন্দিহান। তবে স্থানীয়দের একটা অভিযোগ যে, বা অনেকেই ইতিহাস তুলে ধরে লিখেছেন আজকে, যে জাতীয় পার্টির সময়ও এরকম আওয়ামী লীগের অনেক নেতা জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন, অর্থাৎ সেই 80-র দশকের কথা বলা হচ্ছে, এবং সে সময় তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা 9 বছর এনজয় করেছে। যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে সে সময় তারা আবার দল পাল্টে আওয়ামী লীগে এসে ঠিকই তাদের আগের অবস্থান পাকাপোক্ত করেছে। এই রকম যদি অবস্থা হয়, এটা কিন্তু রাজনীতির জন্য অনেক দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ বলি বা বিএনপি বলি, জাতীয় পার্টি বলি, যাই বলি, এরকম সুবিধাবাদী ধান্দাবাজদের জায়গা না দেয়াই ভালো। আদারওয়াইজ এই যে জুলাইতে যে অভ্যুত্থানটা হলো, এরকম অভ্যুত্থান কিন্তু সামনে যে আবার হবে না সে নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না। যাই হোক, সবাই ভালো থাকুন। এরকম সুবিধাবাদী লোকদের থেকে দূরে থাকাটাই উত্তম মনে করি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।